নমস্কার, কথা হোকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সামনে চলে এসেছি। রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং তার পাশাপাশি এই মুহূর্তে ক্রান্তিকাল বলবো না, এমন একটা সময় বলবো যে সময় বাঙালি বা বাংলা শিকড়ে ফিরছে, যে সময়ে বাংলা বা বাঙালি যে শব্দবন্ধটাকে অচ্ছুত ভাবানো হতো সৌজন্যে 34 বছরের বাম আমল, কিছুটা কংগ্রেসি এবং কিছুটা তৃণমূল শাসন, যে বাংলায় একটা সময় বন্দে মাতরম রচনা হয়েছিল, যে বাংলা থেকে অগ্নিযুগের বিপ্লবীরা এক হাতে পিস্তল, এক হাতে তলোয়ার আর এক হাতে গীতা নিয়ে মা কালীর শপথ করে ব্রিটিশ খেদাতে বেরোতো, সেই বাংলাতেই হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের ঘরের ছেলে হয়ে গেল কার্ল মার্কস, আমাদের ঘরের ছেলে হয়ে গেল লেনিন, আমাদের ঘরের ছেলে খুব বেশি করে হয়ে গেল সান্টা ক্লজ। সান্টা ক্লজ রাজনৈতিক চরিত্র হতে পারে, ঐতিহাসিক চরিত্র হতে পারে, কিন্তু রাম এমন কিছু হতে পারে না। বারবার মনে করানো হয়েছিল এই বাংলার মানুষকে যে আসলে তোমার উৎসব দুর্গাপুজো, তোমার উৎসব কালী পুজো, তোমার উৎসব দোল, তোমার উৎসব দিওয়ালিও হতে পারে, যদিও ওটা উত্তর ভারতের বোধহয়, আমাদের দীপাবলি, এই ভাগগুলো আমাদেরকে করা হয়েছিল। কিন্তু অভূতপূর্ব সারা, কলকাতা পুলিশ মনে হচ্ছে হাল্লা চলেছে যুদ্ধে, মাথার উপরে ড্রোন, নিচে ব্যারিকেড, চারপাশে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। মনে হচ্ছে এই মুহূর্তে ভারতে 5খানা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, তার মধ্যে 5টাই হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। সে কারণে ইডেন গার্ডেনে রামনবমীর দিন খেলা হবে না। এরকম একটা সময় আজ এই সপ্তাহান্তটা খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, শনি এবং রবিবার বাংলা অভূতপূর্ব কিছু দৃশ্য দেখল। শনি এবং রবিবার বাংলার মানুষ এমন কিছু দৃশ্য রচনা করলো যেটা হয়তো আগামী 5 বছর, 10 বছর না 50 বছরের সামাজিক এবং রাজনৈতিক যে পথ, বাংলা কোন পথে হাঁটবে সেটা স্থির করে দিল, এবং যেটা হয়তো বামপন্থীদের কফিনে, রাজনৈতিক কফিনে আরেকটা পেরেক পুতল। আজকের কথা হোক একদম স্পষ্ট ভাষায় রামনবমীকে ঘিরে। রামনবমী বাংলার হিন্দুত্বে ফেরা না সাংস্কৃতিক আগ্রাসন, বাঙালির হিন্দুত্বে ফেরা, শিকড়ে ফেরা না বামপন্থীরা, মুক্তমনারা, কিছু টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যরা, তারা যেটা বলছেন ভয় লাগছে, সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে, এ কি সবাই হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছে, এ কি শ্রী রামচন্দ্রের জন্য এত কিছু করা হচ্ছে। এগুলো তো আমাদের বাংলার সংস্কৃতি ছিল না। কোনটা সংস্কৃতি কোনটা সংস্কৃতি নয় তার ঠিকাদার বোধহয় এই টুকরে টুকরে গ্যাং নয়। যারা এই মুহূর্তে রয়েছেন, দুদিকে 6 জন এই মুহূর্তে রয়েছেন, 6 জনের 6টি মত থাকতে পারে, প্রত্যেকটি মত গুরুত্ব দিয়ে শুনবো, কেউ কারোর ওপর কথা বলবো না, কিন্তু কথা হবে, এটা নিয়ে কথা হওয়া জরুরি। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে থেকে একেবারে আমার ডান দিকে আমি আলাপ করিয়ে দিই, এই মুহূর্তে স্বামী পরমাত্মানন্দ মহারাজ রয়েছেন, তার পাশেই শ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারীজি মহারাজ রয়েছেন এবং রাজর্ষি লাহিড়ী বিজেপি মুখপাত্র রয়েছেন, এবং তার পাশে বাঁদিকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী রয়েছেন, সৈকতগিরি সিপিআই নেতা এবং সন্দীপা চক্রবর্তী কংগ্রেস মুখপাত্র। আমি কাল বিলম্ব না করে আর একটিও কথা না বলে সরাসরি চলে যেতে চাই একদম আমার ডান দিকে, এবং সেখান থেকে আজকের এই যে মোশন, সেই মোশন শুরু করতে চাই। কিন্তু প্রতিবারের মতো এবারও আমাদের সাথে কিছু মানুষের কণ্ঠস্বর রয়েছে, কিছু দর্শক রয়েছে বাংলার, তাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই। 2 জন দর্শক প্রতিবারের মতো রয়েছে, আপনারাও ময়ূকের সাথে এখানে বসে কথা হোকের মঞ্চ থেকে প্রশ্ন করতে পারেন। আজ যেমন প্রশ্ন করবেন রমা রায় এবং সৌরভ বিশ্বাস, দুজনকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি, এবং তার পাশাপাশি একদম সরাসরি আমি চলে যাচ্ছি রাজর্ষি লাহিড়ীর কাছে। রাজর্ষি, অভূতপূর্ব সারা এবং তার পাশাপাশি বাধা দিলে বাঁধবে লড়াই, এই দুটো জিনিসের মিশেলে বোধহয় এবারের রামনবমী বলা হচ্ছে। দেখো, 24-এর রামনবমী আমি নিজে অযোধ্যা থেকে দেখেছি, 24-এ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা থেকে দেখেছি, কিন্তু বাংলাতেও একটা ধিকি ধিকি আগুন ছিল, এটা যেন একটা দাবানলে পরিণত হয়েছে, উচ্ছ্বাসের দাবানল যেন। রাজর্ষি, তোমার সময় শুরু এখন। ময়ূকদা, যে রাজ্যে কৃত্তিবাস ওঝার ছাড়া 51টি রামায়ণ রচনা হয়েছে প্রাচীনকাল থেকে, গৌড়বঙ্গের সময় থেকে, যে রাজ্যে
জয়ানন্দ, যিনি মহাপ্রভু চৈতন্যদেবের জীবনী রচনা করেছিলেন, তার কুলদেবতা হচ্ছেন শ্রীরাম। যে রাজ্যে রামায়ত বৈষ্ণব সম্প্রদায়ের উল্লেখ আছে, গৌড় বৈষ্ণব সম্প্রদায়ের আগে যারা পরবর্তীকালে মিলেমিশে যান, যে রাজ্যে বাড়ির ছেলের নাম আমাদের ঠাকুরদাদাদের জেনারেশন অবধি রাখা হতো রামমোহন, রামকৃষ্ণ, রামব্রহ্ম, রঘুবীর, রঘুনাথ, যে রাজ্যে মিষ্টির নাম সীতাভোগ, জেদের নাম অঙ্গদের পা, বড় পরিবারের নাম রাবণের গোষ্ঠী, সেখানে রামায়ণের প্রাধান্য থাকবে না। যে রাজ্যে বাঙালি রানী ভবানী তিনি দর্শন পেয়ে মাটির খুঁড়ে রাম, সীতা, হনুমানের মূর্তি উদ্ধার করে বগুড়াতে রামায়ণের মন্দির প্রতিষ্ঠা করছেন, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধনার যে বহু স্তর, তার প্রথম স্তর বাল ভাব, শিশু ভাবের যে স্তর, মহারাজরা আছেন তারা বিশেষ করে ব্যাখ্যা করতে পারবেন, আমি গণ্ডমূর্খ মানুষ। সেই জটাধারী সন্ন্যাসী রামলাল্লাকে নিয়ে এসেছেন দক্ষিণেশ্বরে, সেই সাধনার প্রথম স্তর অতিক্রম করছেন। সেখানে দাঁড়িয়ে সীতানাথ হিসেবে বর্ধমানের গোহগ্রামের প্রাচীন গ্রাম ভট্টাচ পরিবারে কোষ্ঠী পাথরের রামচন্দ্রের মূর্তি বহু কয়েকশো বছরের পুরনো। প্রাচীন বঙ্গভূমিতে গৌড়বঙ্গের রাজত্বকালের অর্থশাস্ত্রে রচিত বর্ণনা করা রামায়ণের পদ্মপুরাণের যে বর্ণনা করা আছে তার নিয়মিত পাঠ হওয়া সেই রাজ্যে, এবং সর্বশেষ 1800 দশকে ব্রিটিশের দ্বারা ঢাকায় নিয়মিত অনুষ্ঠিত হওয়া কয়েকশো বছরের প্রাচীন সশস্ত্র রামনবমীর মিছিলকে আইন করে বন্ধ করে দেওয়া ঢাকা শহরে, সেই রাজ্যে সেই জাতিকে, যে জাতিকে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব মহামন্ত্র দিয়ে গেলেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সে রাম দিয়ে শুরু করলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম মন্ত্র দিয়ে গেলেন। সেখানে রাম থাকবেন না? আমাদের আগের জেনারেশনে অবধি ঠাকুমা দিদিমাদের, যারা অন্তত 80-90-এর দশকে যারা জন্মেছেন, তাদের ঠাকুমারা দিদিমারা রেগুলার রামনবমীতে নাতিপুতিদের জন্য উপবাস, পুজো আচ্ছা বাড়িতে রাখা এবং পালন করা, নাতিপুতিদের মঙ্গল কামনায় রেখেছেন। এই দেখা বাঙালি সমাজে বাঙালি থাকবে না, বাঙালির অস্তিত্ব থাকবে না, রামের অস্তিত্ব থাকবে না বাংলায়, এটা কখনো সম্ভব? রাজনৈতিক পটভূমিকা থাকতে পারে, ওই যেটা তুমি শুরু করলে, যেটা তুমি বললে, মার্কসিজম, লেনিনিজম, মাওবাদ ইত্যাদি চাপিয়ে দাও, মাথাটাকে কাটিয়ে দাও। কারণ স্বামী বিবেকানন্দের দীক্ষা হয়েছিল রাম মন্ত্রে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে রাম মন্ত্রে দিয়েছিলেন, এবং স্বামী বিবেকানন্দই বলছেন হঠাৎ করে একদিনকে, এদেশে ঘরে ঘরে রামচন্দ্র এবং মহাবীরের পুজো আরম্ভ কর, এদেশে শক্তির প্রয়োজনীয়তা আছে, রাম এবং মহাবীর এদেশকে শক্তি দেবে, শক্তি ছাড়া এদেশ উদ্ধার হবে না, এদেশকে স্বাধীন করা সম্ভব হবে না, ব্রিটিশের সঙ্গে লড়া সম্ভবপর হবে না। একদম একদম সময় শেষ। আমি সৈকত গিরি, বাম নেতা, সিপিআই নেতা সৈকত গিরির কাছে যাচ্ছি। সৈকত, অবশেষে শ্রীরামচন্দ্র ঘরের ছেলে হইল, এবং তার যে ঘরে ফেরার উদযাপনের থেকে বড় কথা বাংলার ঘরে জন্মানোর উদযাপন, তাতে তোমরাও আমন্ত্রিত। আমার খারাপ লাগছে দেখে, রামনবমীতে তোমরা একটা রামনবমীর মিছিল করলে না, করার পরিকল্পনা নেই। এদিকে তোমরা বলছো যে রামনবমীর দিন রাত পাহারা থেকে শুরু করে সব কিছু দেবে। কেন দেবে? তোমরা কি মহরমের সময়, ঈদের সময়, ক্রিসমাসের সময় রাত পাহারা দাও? দাও না। তোমরা দুর্গাপুজোর সময় রাত পাহারা দাও? তোমরা তো বইয়ের স্টল খুলে বসে থাকো পুজো মণ্ডপের সামনে। তা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তোমরা এই মিছিল ইকোনমি, তোমরা তো সবই অর্থনীতির ভাষায় বোঝো, তোমরা পুজো অর্থনীতিকে আলো চাঙ্গা করছো না কেন? তোমার সময় শুরু এখন। না দেখুন, শুভ সন্ধ্যা। রামনবমীর দিন আমরা এই কারণেই রাত পাহারা দিয়েছি,
তার কারণ আমরা জানতাম যে এই রাজ্যে আমরাই রক্ত দিয়ে বক্রেশ্বর গড়েছি, আমরাই গোধরার সময়, গুজরাটের সময়, বাবরির সময় এই রাজ্যকে দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছি, আমরাই পারি এই রাজ্যকে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গার রাজনীতি থেকে রক্ষা করতে। ছোটবেলা থেকে ময়ূকদা আমরা সেই রামনবমী দেখতে অভ্যস্ত হতাম যে রামনবমীতে পোস্টারে থাকতো রাম, লক্ষ্মণ, সীতা। আমরা সেই রামকে দেখে বড় হয়েছি যে রামের মুখটা দেখে মনে হতো কোমল, শান্ত রাজা হিসেবে একজন, একটা তার নম্রতা, তার অ্যাপ্রোচ, সেই দেখে আমাদের বড় হওয়া। আর আজকে যে যুদ্ধবাজ রামের ছবি গোটা রাজ্য জুড়ে বিজেপি আঁকলো, কিংবা তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রথম রামনবমীতে ছুটি ঘোষণার মধ্য দিয়ে আরএসএসের ন্যারেটিভকে এস্টাবলিশ করলেন, এই রামের সঙ্গে ওই রামের কোনো মিল আমরা খুঁজে পাই না। ভোট এলে ভোটমুখী রাম তৈরি হয়, নির্বাচন এলে নির্বাচনী রামকে পাওয়া যায়। রাম মানে আমাদের কাছে, সকলের কাছে যে কোমল শান্ত মুখের রামলালা ছিলেন, আজকে সেই রামকে পরিণত করা হয়েছে বিপুল পরাক্রমশালী। আমরা জানতাম অসুর দমন করা রামকে, আর আজকে রাবণ বধ করা রামের জায়গায় বসানো হয়েছে, বলা হচ্ছে কোন একটা নির্দিষ্ট ধর্মীয় মুসলমান দমনকারী রামনবমী। আসলে রামনবমীর পতাকায় লেখা আছে দেবনাগরী ভাষা, যে দেবনাগরী ভাষা বাঙালি কোনোদিন গ্রহণ করেনি। সংস্কৃতের ভাষায় কথা বলে না এরা আজকের দিনে দাঁড়িয়ে যে রামনবমী বাংলার সংস্কৃতির সঙ্গে জড়াতে চাইছে, আসলে এ বাংলার সংস্কৃতির ওপর আক্রমণ শুধু নয়, গোবলয়ের উত্তরপ্রদেশের বিজেপির আমদানি করা রামনবমীর কালচারকে বাঙালির কালচারের কাছে চাপিয়ে দেওয়া। আপনি যদি দেখেন দুটো কথা, কোন স্লোগান আমরা শুনলাম, বিজেপি নেতারা দিলীপ ঘোষ শুরু করেছিলেন, রামজাদা, হারামজাদা, জয় শ্রীরাম। এই স্লোগানগুলোর মধ্য দিয়ে আপনি কোথাও হিন্দি ভাষার ঝনঝনানি শুনতে পান, বাংলা ভাষার কোনো শব্দের ঝনঝনানি খুঁজে পান। আসলে যারা মহিলাদের সদস্য পদ দিতে প্রথম থেকে অস্বীকার করে, যারা নারী ক্ষমতায়নের বিরোধী ছিল, তারা এই রাজ্যের দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো এদের সঙ্গে অ্যাডপ্ট করতে পারবে না, একাত্ম হতে পারে না। তার জন্যই আজকে রামের মতন একটা প্রোপাগান্ডা ন্যারেটিভ দরকার ছিল, যাতে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতীর মতন করে বাংলার রাজনীতিতে 2019 সালের পর রামনবমীর নামে কোড আনকোড বিজেপি নেতা দিলীপ ঘোষের কথায় শোডাউন হবে। মানে পুজো নয়, রাম ভক্তি নয়, শোডাউনের জন্য। আসলে সেই শোডাউনটা করতে হবে। যত বেশি বিজেপির ভোট বাড়ছে, যত বেশি তৃণমূলের মুসলমান ভোট বাড়ছে, তত বেশি রামনবমীতে অস্ত্রের ঝনঝনানি বাড়ছে। আমি এই কারণে মুগ্ধ বলছি তোমাদের সাবজেক্টের বিরুদ্ধে গিয়ে, যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির ওপর এটা আক্রমণ। তার কারণ আমরা যে ছবি দেখে বড় হয়েছি, রামের হাতে কোনো অস্ত্র দেখে বড় হয়নি। আজকে দেখছি একদম ঝাঁ চকচকে তরোয়াল, কোথাও আবার দেখছি তীর ধনুক, কোথাও আবার দেখছি লক্ষ্মণ সীতার জায়গায় বসে গেছেন নরেন্দ্র মোদী, আর বসে গেছেন শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী একটা সময় রামনবমী করতে বাধা দিতেন, সেই শুভেন্দু অধিকারী আজকে ওই রাম মন্দিরের পাশে পোস্টার বড় বড় করে জল করছেন। 1800 কোটি টাকা খরচ করে রামনবমীর দিন যারা রাম মন্দির উদ্বোধন করতে ভয় পায়, যারা ভোটের জন্য রাম মন্দির উদ্বোধনকে এগিয়ে আনে, ইনকমপ্লিট রাম মন্দিরকে উদ্বোধন করে, যারা হিন্দু ধর্মের কথা বলে হাজারেরও বেশি তীর্থযাত্রীর মৃতদেহের লাশ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করে, তারা আজকে রামনবমীকে ব্যবহার করছে। দেখুন, রামটা, আমি মনে করি রামটা কোনো লক্ষ্য নয়। আসলে রাম নবমীটা উপলক্ষ মাত্র। যত বেশি করে তৃণমূল, বিজেপির হিন্দু মুসলমানের রাজনীতি থাকবে, তত বেশি করে এই বাংলায়, বৈষ্ণব ধর্মের বাংলায়, শাক্ত বাংলায় যারা উগ্রতাকে বরাবর অস্বীকার করেছে, তাদের মাথার উপরে বারে বারে গোবলয়ের হিন্দুত্বের রাজনীতিকে 1923 সালে সাভারকরের যে ইডিওলজি, তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে। পরিষ্কার লড়াই। আমি এক লাইনে শেষ করছি, লড়াইটা খুব পরিষ্কার। বাঙালি আগামী দিনে কোন দিকে থাকবে? গোবলয়ের উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপির ন্যারেটিভ, তাকে গ্রহণ করবে, নাকি বাঙালি দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতীর পুজোর মতন আমাদের বাঙালি সত্তাকে নিয়ে, যেখানে সব ধর্ম মিলেমিশে উৎসবে মেতে থাকে, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে? পরিষ্কার স্লোগান একটাই, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সম্মতি দে ভগবান। এটাই আমাদের বাঙালির আপ্তবাক্য হবে, নাকি বিজেপির আমদানি করা গোবলয় থেকে মন্দির ওহি বানায়েঙ্গে, এই উগ্র হিন্দুত্বের স্লোগান বাঙালি গ্রহণ করবে? উত্তর আগামী দিন বলবে। কিন্তু আমরা এই বাংলার মাটিতে কমিউনিস্টরা যতদিন থাকবে, ততদিন এই উগ্র হিন্দুত্ববাদী গোবলয়ের সংস্কৃতিকে বাংলার ওপর, বাঙালি সংস্কৃতির ওপর চাপিয়ে দেওয়া সংস্কৃতির বিরুদ্ধে রাত জাগতে হলে রাত জাগবো, রক্ত দেবো। সৈকত, সময় শেষ। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বললে দেবনাগরী ভাষাকে বাঙালি কোনোদিন গ্রহণ করেনি, কিন্তু আরবি বা উর্দুকে গ্রহণ করেছিল। মানে তোমরা কথায় কথায় ইনকালাব জিন্দাবাদ বলো, সেটা তো আমি বাংলার নয় জানি। আবার লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে, এই প্রতিবার যে শব্দটা তোমরা বলো, আমি এটা নিয়ে আর বিশ্লেষণ করলাম না। একটা স্লোগান বাংলার বিজেপির নেতারা, আরএসএস এর নেতারা রামনবমী। আচ্ছা, আমাকে একটা কথা বলো, জয় দুর্গা, জয় ভবানী,
ইনকালাব জিন্দাবাদ, এটা একসাথে বলতে অসুবিধা কি? দুর্গা তো তোমাদের। আমরা জয় মা কালী জয় মা দুর্গা বলে ভোট চাইতে যাই না মমতা, আমরা জাতের বদলে ভাতের কথা বলে ভোট চাইতে যাই। এটাই এই 2025 সালে বাংলার প্রয়োজনীয়তা। একদম কথা হোকে খুব নির্দিষ্টভাবে কিছু জিনিস জানার জন্য আমি এর পরের বক্তা যিনি রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, ওনাকে আপনি শুনলেন মহারাজ, এখানে বামপন্থী যিনি ব্যক্তি তিনি অনেকগুলো কিন্তু ভয়ঙ্কর কথা বললেন, তার মধ্যে থেকে কয়েকটা নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক হলো, কয়েকটা নিয়ে রাজস্বী তর্ক বিতর্ক করলো, বাকিটা আপনি শুনেছেন। আপনার প্রতিযুক্তি। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। যত যত দেবতা আছে, যত যত বিগ্রহ আছে, মূর্তি আছে, ধর্মের মানবিন্দু আছে, তার মধ্যে কেবল এবং কেবলমাত্র শ্রীরাম সম্পর্কে ঋষিদের এই উক্তি যে আমরা শ্রীনাথকে জানি, নারায়ণকে জানি, বৈকুণ্ঠাধিপতিকে জানি, আমরা সবাইকে জানি, কিন্তু আমার প্রিয়কে রাম কমললোচন। কেন আমার প্রিয়? আমি বলতে শুনলাম যে আমরা যুদ্ধবাজ রামের ছবি এর আগে দেখিনি। আমরা রামকে খুব শান্ত কোমল বলে দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু রামের পরিচিতি তার যুদ্ধের মধ্যে দিয়েই। বাল্মীকি নিজে বলেছেন রাম রাবণয়র যুদ্ধ, রাম রাবণয়র ইব। এটা একটা অসামান্য তার উপমা কালেকশন, যেটা পরবর্তীকালে বহু আলোচিত হয়েছে যে রাম রাবণের যুদ্ধ, তাকে যদি কিছুর সঙ্গে তুলনা করতে হয় তাহলে রাম রাবণের যুদ্ধের সঙ্গেই তাকে তুলনা করতে হবে। কেননা এই যুদ্ধ, এই সংঘর্ষ, সীতাকে ফিরিয়ে নিয়ে আসার এই প্রচেষ্টা, এটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। রাম সেই বিগ্রহবান ধর্ম, যে ধর্ম অসাধুকে নিধন করে সাধুত্বের জয়গান গায়, দুষ্কৃতিকে নিধন করে তার ওপর ধর্মের পরাক্রমকে সৃষ্টি করে। বাঙালির আজকে দুর্ভাগ্য যে এমন কথা শুনতে হচ্ছে বাংলার রামনবমী নাকি সাংস্কৃতিক আগ্রাসন। আমি সাংস্কৃতিক আগ্রাসন কথাটার তীব্র প্রতিবাদ করছি। এটা বলা উচিত, এটা হচ্ছে সাংস্কৃতিক নবজাগরণ, কালচারাল রেনেসা। আজকে বাঙালি যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হলো তার সাংস্কৃতিক নবজাগরণ, নতুন করে জেগে ওঠা। যে জাগরণ আগেই ছিল, যে জাগরণের প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছিলেন শ্রীরাম পাঁচালীতে কৃত্তিবাস, যে জাগরণের প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল জগদ্রামী রামায়ণে, যে জাগরণের প্রদীপ প্রায় 50 রকমের রামকথা, রামের পাঁচালী, রাম গান এর মধ্যে দিয়ে বাঙালি দীর্ঘদিন লালন করেছে, পোষণ করেছে, এবং যার উজাগর শিখায় বাংলার গণমানস লালিত বর্ধিত হয়েছে। আজও আমরা আদর্শ ভাই বলতে কিন্তু ভরতকে বুঝি, আজও আমরা আদর্শ রাজ্য বলতে রাম রাজ্যকে বুঝি। রাম রাজ্য মানে কোনো রাজনৈতিক অভিধাযুক্ত রাজ্য নয়, সুশাসন, সুবলয়িত, সুশাসিত রাজ্য। আজও আমরা আদর্শ পিতা বলতে দশরথকে বুঝি, আদর্শ স্ত্রী বলতে সীতাকে বুঝি। পঞ্চসতীর মধ্যে দ্রৌপদী থাকলেও আমরা কেউ কিন্তু আদর্শ স্ত্রী বলতে দ্রৌপদীকে বুঝি না, বুঝি সীতার মতো স্ত্রী। এই যে বাঙালির প্রতিদিনের চেতনার মধ্যে রামের ফিরে ফিরে আসা, রামায়ণের জগতের মধ্যে তার বাস। রবীন্দ্রনাথ বলেছেন যে যেদিন থেকে রামায়ণ পড়া বাঙালি ভুলে গেল, সেই দিন থেকে বাঙালির মধ্যে সাংস্কৃতিক বিপর্যয়ের সৃষ্টি হলো। সেদিন থেকে বাঙালি তার শিকড় থেকে সরে যেতে লাগলো। রামনবমীর মিছিলে অস্ত্র, এটা নিয়ে আপত্তি, কিন্তু অস্ত্র নিয়ে ধর্মীয় শোভাযাত্রা এটা কিন্তু নতুন কোনো কালচার নয়, এটা বাংলাতেও ছিল। আমরা এই মাসে দেখতে পাবো গাজনের সন্ন্যাসীরা যখন বেরোবে তখন তাদের হাতেও থাকবে ত্রিশূল, ভালা, বল্লম, তারা সেইটা নিয়ে শিবের উদ্দেশ্যে বেরোবে। কই সেখানে তো আপত্তি হচ্ছে না। শুধু রামভক্তরা যদি গদা নিয়ে বেরোয়, শুধু রামভক্তরা যদি তীরধনুক নিয়ে বেরোয়, সেখানে আপত্তি কেন? হ্যাঁ, তারা যদি সেসব নিয়ে বেরিয়ে
প্রতিপক্ষ বলে কাউকে নির্ধারণ করে তার দিকে স্বর নিক্ষেপ করে, গদার বাড়ি মেরে যদি নিরীহ মানুষের মাথা ফাটানোর পরিকল্পনা করে তাহলে আপত্তি আছে। কিন্তু তার মানে এই নয় একতরফা একদল মানুষ শুধু থান ইটের ঘাই খেয়ে যাবে আর আরেক দল মানুষ মাথা নিচু করে সেই আঘাত সহ্য করে যাবে, এটাও যেমন সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি রামনবমীর মিছিল আপামর নিরামিষ হতে হবে এবং সেখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়া চলবে না, এই ফতোয়া আমরা মেনে নিতে রাজি নই। বেশ, আমাদের সময় শেষ। আমি সন্দীপার কাছে একদম সরাসরি যাচ্ছি। সন্দীপা চক্রবর্তী কংগ্রেস মুখপাত্র হিসেবে এসেছেন এবং মোশন যেটা সন্দীপা, সাংস্কৃতিক আগ্রাসন, যেন মনে হচ্ছে যে কেউ একজন ছায়া মানুষ বা কিছু সংস্থা তারা টাকা পয়সা দিচ্ছে। আপনারাই বারবার বলছেন যে রাম সাজো, হনুমান সাজো, রামনবমীর মিছিল করো, তার জন্য তোমাদের যথেষ্ট সাহায্য করা হবে। যেন এখানে ইনজেক্ট করা হচ্ছে, আপনারা বলছেন যে রামনবমীটা আমাদের ছিল না, আলাদা করে এক্সটার্নালি ইনজেক্ট করা হচ্ছে। আপনার সময় শুরু এখন। দেখুন, এতক্ষণ ধরে অনেকক্ষণ শুনলাম, এতক্ষণ ধরে তর্ক বিতর্ক, যিনি ধর্মগুরু আছেন হিন্দু সম্প্রদায়ের তিনিও বললেন, বিজেপি বললেন, সিপিআইয়ের নেতা বললেন। আমি কিন্তু এখানে রাম, পুরুষোত্তম রামের কথা শুনলাম, প্রত্যেকটা জায়গাতে আমরা সবাই শুনলাম, কিন্তু পুরুষোত্তম রাম তার নগরের, তার রাজত্বের মানুষদের জন্য কি করেছেন সেই মানুষের কথা কিন্তু শুনলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি পুরুষোত্তম রামকে কিভাবে দেখব বা কিভাবে আমি ওনাকে ন্যারেট করব, সে সাংস্কৃতিক উপায়েই করব নাকি বিভিন্ন ধরনের রামায়ণ যেগুলো আছে সেগুলোর ভিত্তিতে করব, সেটা কিন্তু ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়ালি মানে ভ্যারি করে। আপনি ময়ূকবাবু, আপনি সিপিআইয়ের নেতাকে জিজ্ঞেস করলেন যে দরজার, পলিটিক্যাল অফিসের দরজার মধ্যে কোনো ভগবানের, কোনো দেবীদের ছবি লাগিয়ে রাখেন না কেন? এখানে আমরা কিন্তু আমাদের অকুপেশন আলাদা, আমরা রাজনীতি করতে এসেছি, এটা কিন্তু বুঝতে হবে সবাইকে। আমরা কিন্তু ধর্ম নিয়ে চর্চা করতে আসিনি, ধর্ম আলাদা, আস্থা আলাদা, রাজনীতি আলাদা। এবং আমরা এখানে রাজনীতি করতে এসেছি, যারা ধর্ম নিয়ে চর্চা করেন, ধর্মগুরুরা আছেন, সেটা ধর্ম নিয়ে কথা বলবেন। কংগ্রেস অফিসে ইফতার পার্টিটা কি? হ্যাঁ, তো কংগ্রেস অফিসে ইফতার পার্টি হয়, আমরা শারদোৎসবে, আমি সেটাই বলছি, কংগ্রেস অফিসে যদি ইফতার পার্টি হয় সত্যনারায়ণ পুজোর সিন্নিটা কেন দেওয়া হবে না? শুভঙ্কর সরকার সত্যনারায়ণ পুজোর সিন্নি কেন দেবেন না? চিৎকার করবেন না, আপনি ধীরে সুস্থে বলুন। প্রবলেম আছে, সেই জন্য চিৎকারটা করতে হয়। কোন পার্টি ইফতার করবে, কোন পার্টি সত্যনারায়ণের সিন্নি দেবে? রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হচ্ছে, সত্যনারায়ণের পাঁচালিটা পড়া হয়, হরিনাম সংকীর্তন করা হয় না, লক্ষ্মীর পাঁচালি পড়া হয় না। আমাদের কথা হচ্ছে আমি আমার ঘরে কি করব কি না করব সেটা একান্ত ব্যক্তিগত আমাদের ব্যাপার। এখানে যখন এসছি এইখানে রাজনীতি করব। আপনি বলুন না তাহলে হিমাচলী রামায়ণে কেন লেখা আছে যে দেবী সীতা হচ্ছে রাবণের মেয়ে? এই বাংলা, যে বাংলাতে আমরা আছি, এই বাংলায় চন্দ্রাবতী রামায়ণে একজন সীতাকে দেখিয়ে একজন মহিলার পুরো জীবন দর্শন শুরু থেকে শেষ অবধি ব্যক্ত করা হয়েছে। সেটা নিয়ে আমরা কতজন কথা বলি? আমরা উদ্ধত্ত রামায়ণ নিয়ে কথা বলি, যেটা ওই রামায়ণের, বাল্মীকি রামায়ণের সমসাময়িক রামায়ণ, সেটা নিয়ে কি আমরা কথা বলি? আমার কাজ এটা নয়, আমার কাজ যারা ধর্মগুরুরা আছেন সেটা করবেন। আমি এখানে রাজনীতি করতে এসেছি, মানুষের কথা বলতে এসেছি, আমি এখানে অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতে এসেছি, আমি এখানে বলতে এসেছি পুরুষোত্তম রামের সময় ওনার রাজত্বে মানুষ থেকে শুরু করে প্রত্যেকে কিভাবে তাদের জীবনযাপন করত, সেই ভালো জিনিসটাকে আমরা কি এখন অ্যাডাপ্ট করতে পারছি? আমরা পুরুষোত্তম রামকে কখনোই আমরা অচ্ছুত ভাবিনি। হ্যাঁ, তাদেরকে অচ্ছুত ভাবি যারা পুরুষোত্তম রামের নাম নিয়ে যারা নর্দমার রাজনীতি করে এবং সেই নর্দমার রাজনীতির দালালি করে, যে মুখোশগুলো, তাদেরকে আমরা অচ্ছুত ভাবি। কিন্তু এবার বাঙালির যে এত উদযাপন, এটা নিয়ে কি বলবেন? বাংলার যে উদযাপন, তার যে রামনবমীকে আপন করে নেওয়া, রাম তো বাঙালির ছিল, কিন্তু হঠাৎ করে তাকে যেন বলা হয়েছিল যে সে সৎ সন্তান। তারপরে আবার নতুন করে, যেটা পরমাত্মানন্দজি বলছিলেন যে নবজাগরণ হচ্ছে এবছরটা 2025-এর রামনবমী, এটা নিয়ে আপনার কি বক্তব্য? না, দেখুন, যাদের রামনবমী করার ইচ্ছে তারা রামনবমী করবে। আর রামকে কে অচ্ছুত বলেছে? না, কে সৎ সন্তান বলেছে, কে অচ্ছুত বলেছে, তার ঠেকা আমরা নেব না। আমরা তো বলিনি কখনো। কে বলেছে? যারা বলেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন।
আপনি বলুন না আমরা যে কালী পুজোটা করি, গোবলয়ে গিয়ে বলুন না আমরা কালী পুজোতে যা যা নিয়ম কানুন পালন করি সেইগুলো ওরা করুক। আপনি বলুন না কার্তিক পুজো করার জন্য বলুন না, আপনি বলুন না যে এই যে পাঁচালীর কথা বললাম, সত্যনারায়ণের পাঁচালীটা পড়তে, এই যে কৃত্তিবাস ওঝার কথা বলা হচ্ছে, উনি কি রামায়ণ রচনা করেছেন? না, উনি কি রামায়ণ রচনা করেছেন? যে বাল্মীকি, না তুলসীদাস 15th সেঞ্চুরিতে যে রামায়ণ লিখে গেছিলেন সেটাকে বাংলায় ইন্টারপ্রেট করেছেন কৃত্তিবাস ওঝা, এবং যেন আমরা বাঙালিরা, সেটা 16th সেঞ্চুরিতে করা হয়েছিল, যেন আমরা বাঙালিদের কাছে যেন বাংলায় আমরা রামায়ণটা পড়তে পারি, কেননা উনি আওয়াধি ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন। সময় শেষ। না সময় শেষ করলে চলবে না। আরে সময় তো, আরে আপনাদের সময় তো শেষ হবে। রাম নিয়ে যখন কথা উঠবে তখন রামের রাজত্বের মানুষরা কিরকম ছিল সেটা নিয়ে কথা হবে। আমি একদম যারা রাজনীতি করে আপনারা তাদের দালালি করা বন্ধ করুন। বেশ, হয়ে গেছে, সময় শেষ। আমি একটা লাইন, 30 সেকেন্ড। এক নম্বর কথা, এটা তথ্যগত ভুল। কৃত্তিবাস ওঝার পরে তুলসীদাস, কৃত্তিবাস ওঝার 200 বছর পরে তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন। তাই তুলসীদাসের রামচরিতমানস বাংলায় কৃত্তিবাস ইন্টারপ্রেট করেননি, এটা টেকনিক্যাল ভুল। আমি এবার একদম সরাসরি শ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দজির কাছে যাব। আপনি শুনলেন কংগ্রেস মুখপাত্র কি বললো, এরপরে যিনি তৃণমূল কংগ্রেস সমর্থক বা আইনজীবী এই মুহূর্তে রয়েছেন তিনিও বলবেন। কিন্তু আমার বক্তব্য একটাই, উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, তার মধ্যে হলো যে বাংলায় চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যাদের রামনবমী করার তারা করবে। বাংলায় কি সত্যি চাপিয়ে দেওয়া হচ্ছে? সত্যি সাংস্কৃতিক আগ্রাসন? আত্মায়াম রমতে রামঃ, যিনি প্রতিনিয়ত আমাদের আত্মায় রমণ করছেন, বা আত্মা গুহায়াম হৃদি সন্নিবিষ্টঃ, যিনি হৃদয়ের গহন অভ্যন্তরে প্রতিনিয়ত বসে আছেন, যে দেখছেন বলে আমরা দেখতে পারি, যে কথা বলছে বলে আমরা কথা বলতে পারি, সেই আত্মতত্ত্ব আমাদের থেকে কোনো দিনও বিচ্যুত হতে পারে না বা বিস্মৃত হতে পারে না। যারা বলছেন যে রামকে নতুনভাবে নিয়ে আসা হচ্ছে বা নতুনভাবে রামনবমী পালন করা হচ্ছে, তারা আবার বারবার ইতিহাসের কথা বলছেন। সুতরাং তাদের নিজেদের বোঝা উচিত যে তারা ইতিহাস সম্পর্কে কতটা অভিজ্ঞ। এখানে রামের নূতনত্ব কিছু নেই, বরঞ্চ সনাতনী চেতনাকে, সনাতনী সংস্কারকে, সনাতন চেতনার যে বদ্ধমূল শিকড় তাকে উৎপাটন করবার একটা অপপ্রয়াস চলছে। এই অপপ্রয়াস যখন শুরু হচ্ছে তখনই কিন্তু ধর্মের সাথে অধর্মের একটা সংঘাত আসছে। কিছু কিছু কথা এসছে যে গোবলয়ে কালী পূজা, আপনি হয়তো জানেন না বিহারের মিথিলাঞ্চল, আপনারা রামেশ্বর সিং কামেশ্বর সিংয়ের কথা হয়তো শোনেননি। কার্তিক পূজার কথা এসছে, আপনারা হয়তো জানেন না যে বঙ্গদেশের থেকেও অত্যন্ত জাজ্জল্যমানভাবে দক্ষিণ ভারতে কার্তিক পূজা হয় এবং উত্তর ভারতেও অনেক জায়গায় কার্তিক পূজা হয়। সুতরাং এই ধরনের ইতিহাসকে বিকৃত করে লাভ নেই যে কালী পূজা কেউ করে না বা রামের পূজা শুধুমাত্র বঙ্গদেশের বাহিরেই হয়, বাংলায় হয়নি। আর যেখানে কৃত্তিবাসের রামায়ণ, তাছাড়াও জগদ্রামী রামায়ণ, এই সমস্ত কিছু ছাড়াও এখানে দেখুন সপ্তগ্রাম সমীপ ধাম পরমং শ্রীগুপ্ত পল্লীতি চ যচ্ছি বৃন্দাবন চন্দ্র নন্দিতমপি শ্রীরামচন্দ্রজ্জ্বলম। আমরা বানেশ্বর বিদ্যালঙ্কারের যদি সেই চম্পু কাব্য দেখি, 1744 খ্রিস্টাব্দে তিনি লিখছেন, যে গুপ্তিপাড়ার রামচন্দ্র নিয়ে প্রায় চৈতন্য প্রাক যুগের রাম বলা হয় তাকে, কোনো কোনো জায়গায় 400 বছর বলা হয়েছে, কোথাও চৈতন্য প্রাক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কথা এসছে, সেই রামকৃষ্ণ পরমহংসের কুলদেবতা রঘুরাম। সুতরাং ইতিহাসকে বারবার বিকৃত করার একটি অপপ্রচেষ্টা চলছে, সেই বিকৃতকরণের ক্ষেত্রেই কিন্তু ধর্মের সঙ্গে অধর্মের সংঘাতটা তৈরি হচ্ছে। বেশ, ওনারই সময় থেকে আপনি নিন, উনি প্রায় দেড় মিনিট সময় কম বলেছেন। আমি বললাম গোবলয় দক্ষিণ ভারত এক না। আমি একটু বলে নেই কাইন্ডলি, দক্ষিণ ভারত অলরেডি ভাষা নিয়ে গোবলয়ের সাথে ওই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হবে সেটার জন্য লড়াই করছে। গোবলয় মানে কি? মানে রাহুল গান্ধী যেখানকার নেতা? রাহুল গান্ধী গোটা দেশের নেতা। আচ্ছা, রাহুল গান্ধী গোটা দেশের নেতা, শ্রী রামচন্দ্র গোটা দেশের আরাধ্য দেবতা না? ভারতের লিডার অফ অপোজিশন ইন্দিরা গান্ধী গোবলয়ের নেত্রী। গোটা দেশের ভারতের এক্স প্রাইম মিনিস্টার, গোটা দেশের। শেষ। মণিশঙ্কর মিথিলার তারা ব্রহ্মময়ীর যে মন্দির, তারাপীঠের যে তারা ব্রহ্মময়ী, এবং বগুড়া, বাংলাদেশের বগুড়ার যে তারা ব্রহ্মময়ী, এই তিনটি কোনো না কোনোভাবে রানী ভবানীর
প্রাক আগে তাই না, প্রতিষ্ঠিত, পরমাত্মা এবং এই মহারাজ তিনটিকে যদি তাকানো হয়, তিনটির বলয়, তিনটি যে বিন্দু আছে যোগ করলে এটা একটা সম্পূর্ণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গলে হয়। হিমন্ত বিশ্ব শর্মা যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তার মানে কালী পুজো হয় না? আমি তো জানতাম কামাখ্যা মন্দিরে কালী পুজোই হয়। আলোচনাটা বাঙালি সংস্কৃতির ওপর আগ্রাসন কিনা। আমার মহারাজের কাছে প্রশ্ন, আপনি যে কৃত্তিবাস বাল্মীকি যে রামায়ণের কথা বলছেন, সেই রামায়ণে রামের পাশে লক্ষ্মণ সীতাকে দেখা যেত। এখন পাড়ায় পাড়ায় যে রামনবমীর পোস্টার দেখছি, তাতে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী আর রাম মন্দির, এই রামনবমী দেখতে আমরা অভ্যস্ত। পরমাত্মানন্দজি, খুব অল্প সময়ের মধ্যে আমি তারপর মণিশঙ্করদার কাছে যাব, ছোট করে ওর বক্তব্যটা। কালী সাধনার যে পরম্পরা, বাংলার পরম্পরা, তার মধ্যে সবচেয়ে ঋদ্ধ। তন্ত্রে 3 ভাগে ভারতবর্ষকে ভাগ করা হয়েছে: অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা। আমাদের যে অংশটা বাংলা, বিহার, উড়িষ্যা, এটা হচ্ছে বিষ্ণুক্রান্তা। এই বিষ্ণুক্রান্তায় দেবী মদ্য মাংস বলিপ্রিয়া। সেখানে অন্য কোনো দেশের কোনো ক্রান্তার, কোনো ধর্মগুরু, কোনো আচার্যের কোনো কথাই গ্রাহ্য নয়। আমরা যে শাস্ত্রসম্মত শক্তি উপাসনা করি তার শাস্ত্র সিদ্ধ। সেই পথে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, কমলাকান্ত, রাজারামকৃষ্ণ সবাই সিদ্ধ হয়েছে। মণিশঙ্কর চ্যাটার্জি, আপনার কাছে, আপনি পুরোটা শুনলেন। কেশব করু করুণা দিনে কুঞ্জ কারণচারী, শিরাদা মদমোহন মোহন মুরলীধারী। এই গানটি আমরা যখন করতাম নাটকে, আমরা অজিত পাঞ্জা আমাদের রামকৃষ্ণের রোল করতো, তখন আমাদের সঙ্গে অনেক মুসলিম, হিন্দু সবাই মিলে আমরা নগর কীর্তন করতে করতে স্টেজের মধ্যে যেতাম। কেউ কিন্তু ভাবতো না যেটা কার লেখা, যদিও ঠাকুর শুনতে চেয়েছিলেন, এটা গিরিশ ঘোষ তখন করেছিলেন। এই হচ্ছে কালচার, বাংলার কালচার, ঠাকুরের কালচার। আমি এতক্ষণ শুনে যেটুকু বুঝছিলাম যে ঠাকুরের নিয়ে কথা হচ্ছিল, পরম্পরা নিয়ে কথা হচ্ছিল, চৈতন্যদেব নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, এইসব নিয়ে তো কারোরই কোনো বিরোধ নেই। মানে এই 6 জন মিলে এই ধরনের কথাগুলো যদি আমরা বলি, তাতে মনে হয় যে রামায়ণ সম্পর্কে, মহাভারত সম্পর্কে, রাম সম্পর্কে, সীতা সম্পর্কে কিছু আমরা তথ্য এই আপনাদের রিপাবলিকের মাধ্যমে দর্শকদিকে দিতে চাচ্ছি এবং তারা সেটা নিচ্ছেন। এটার মধ্যে তো কোনো বিরোধ নেই। তাহলে আলোচনাটা কেন আসছে? আজকে যিনি আমাদের মধ্যে সবথেকে যিনি সিনিয়র আছেন, যিনি এই নিয়ে চর্চা করেন, ময়ূক, তুমি বললে যে অনেক দিন পর মনে হচ্ছে 2025-এ রামনবমী দিয়ে একটা জাগরণ হচ্ছে, এইটা কোনোদিন হয়নি। তাহলে ওনার একটা দুর্ভাগ্য, উনি এতদিন ধরে চর্চা করছেন, এত অভিজ্ঞতা, তিনি রামনবমী নিয়ে এইটা প্রথমবার দেখবেন, এটা আমার মনে হয় সেই ধরনের মানুষ যিনি এই নিয়ে সারাক্ষণ চর্চা করে, তার দুর্ভাগ্য। আমি বলছি, এই নিয়ে চর্চাটা এলো কেন? এলো এই জন্যেই যে রামকে যখন একটা কোনো বিশেষ ধর্মকে নিয়ে, সে ধর্মের সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দিয়ে যখন এই আলোচনাটা বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে, তখন থেকেই রামনবমী নিয়ে চর্চাটা বেশি শুরু হয়েছে। আমার গ্রাম বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রাম তিলুড়িতে প্রতি বছর বাসন্তী পুজো হয়। ছোটোবেলার থেকে বাড়িতে বাসন্তী পুজোয় যাই, আগামীকাল চলেও যাব। কিন্তু আমরা দেখেছি সেই বাসন্তী পুজো কিভাবে হয়। সেই জায়গা থেকে এখন আতঙ্ক পাই যে আমরা যখন গ্রামে ঢুকবো, তার 5 কিলোমিটার দূরে এমন একটা আস্ফালন, এমন একটা মিছিল শুরু হবে, গ্রামে ঢুকতে পারবো কি না সেটা নিয়ে চিন্তিত থাকবো। তাহলে এই ধরনের শোভাযাত্রা কি আমরা অ্যাকসেপ্ট করব, যেখানে ছোটোবেলার থেকে শান্তিতে প্রত্যেক ধর্মের মানুষ একসঙ্গে আমরা মেলায় যেতাম? ধর্ম কি বলে? যে কোনো ধর্মের সংজ্ঞা হলো মহাজাগতিক শৃঙ্খলা এবং আইন। আপনি যদি, যিনি হিন্দু ধর্মের নিয়ে কথা বলছেন, একদমই ঠিক, হিন্দু ধর্ম এত প্রাচীন এবং হিন্দু ধর্ম অন্য ধর্মের অভিভাবক। অন্য ধর্ম কি শিক্ষা দেয়? তাহলে একটা ধর্ম আরেকটা ধর্মকে কি শিক্ষা দেবে? ধর্মাচরণ কীরকম হবে, পবিত্রতা কীরকম থাকবে, খাদ্যাভ্যাস কীরকম হবে, সেটার থেকেও পবিত্র আহার যেন হয়, মানুষের সঙ্গে ব্যবহারটা যেন ঠিক হয়, একটা ধর্ম আরেকটা ধর্মকে শেখাবে। এটাই তো হিন্দু ধর্ম অভিভাবক হিসেবে কাজ করবে, নাকি একটা ধর্ম আরেকটা ধর্মকে আঘাত করবে? আমরা জানি এই যে রামের যে রামনবমী, সেটা হচ্ছে রামের জন্মদিনে। কোনো মানুষের জন্মদিনে আমরা ন্যাচারাল ওয়েতে কী করি? আমরা ন্যাচারাল ওয়ে থেকে অস্ত্র নিয়ে যাই। উনি খুব ভালো কথা বলছে যে গদা দিয়ে যদি কাউকে মারতে যায়, সেটা হচ্ছে যে এই শোভাযাত্রার খুব খারাপ দিক, কিন্তু এই শোভাযাত্রা হয়ে থাকে। কিন্তু সত্যি সত্যি মানুষ আতঙ্কে থাকে যখন বলে এই আমরা অস্ত্র নিয়ে বার হলাম, কারো ক্ষমতা থাকলে আমাকে আটকাও, তার মানে অস্ত্রটা সেখানে প্রয়োগ করা হবে।
তাহলে অস্ত্র নিয়ে যদি আমি একটা রামনবমীর মিছিল বার করি, তাতে যদি অশান্ত হয়, তার জন্য আমাদের পুলিশ আছে, তার জন্য আমাদের রাজ্য পুলিশ, না পারলে সেন্ট্রাল পুলিশ আছে, আমাদের সরকার আছে। তাহলে আপনি একটা পরম্পরাকে বিচার করে শুধুমাত্র একটা ধর্মকে হাইলাইট করে অন্য ধর্মের প্রতি আঘাত করবেন, নাকি সংবিধান যেটাতে স্বীকৃতি দিয়েছে আর্টিকেল 25, 26, 27 থেকে 30 পর্যন্ত, যে প্রত্যেকটা ধর্মের উপর সমানভাবে সম্মান দেওয়া, সেইটা কি আপনারা দিচ্ছেন? আমি বলছি অধর্মকে বিনাশ করার জন্য যে ধর্মের বাণী নেমে আসবে রামনবমীর দিনে, তাহলে অধর্মকে বিনাশ করতে গেলে অন্য ধর্মের প্রতি আঘাত করাটাও কিন্তু একটা অধর্ম। তাহলে আপনি তো নিজে অধর্ম করছেন, সেইটাকে আগে দেখতে হবে। আর আপনার এমএলএ, বাগনানের এমএলএ সবার প্রথম এই রাজ্যে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল আমদানি করেছে, বিজেপি আমদানি করেনি, সবার প্রথম আমদানি করেছে অরুণ গোস্বামী রাজা। বাগনানের তৃণমূল বস্তু হিসাবে দেখেছো, তোমার বক্তৃতাটাকে শোনো, আরএসএস এর স্টাইলে আপনারাও তো রামনবমী করলেন, সারা দিন ধরে বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা রাজ্য জুড়ে দাঙ্গাতে উস্কানি দিলেন। কারণ রামনবমীতে দাঙ্গা হলে সবচাইতে বেশি লাভ দিদি আর মোদি। এই কারণে তো তৃণমূলের নেতারা প্রকাশ্যে রামনবমীতে মিছিল করলো। একদম সময় শেষ, দুজনের সময় শেষ। রামনবমীতে মিছিল করতে এই তো তৃণমূল বিজেপি আরএসএস দুটো একসাথে দুজন বললে শোনা যাবে না এখানে, একসাথে দুজন বললে শোনা যাবে। ধর্মের কথা হচ্ছে সহনশীলতার শিখো। তুমি তোমার বক্তব্য বলতে গিয়ে রামটা ওনার না, রামটা আমার, মানে রামটা এই কথাটা বলতে গিয়ে রামকে একটা বস্তু হিসেবে দেখিয়েছে, এগুলো ঠিক করুন। নিজেদের ইন্ডিজোটের লড়াইটা একবার দেখছি। আচ্ছা সন্দীপবাদী 30 সেকেন্ড, আমি দর্শকদের কাছে যাবো এবং এপারেও যাবো। এখন আমাদেরকে ধর্মের পাঠ পড়াচ্ছে, মানে উনি তো তৃণমূলের মানে প্রতিনিধি না, সমর্থক হিসেবে এসেছেন, ধর্মের পাঠ পড়াচ্ছে। কিন্তু উনি কংগ্রেসও করতেন, উনি বললেন অজিত পাজা রামকৃষ্ণ সাথে, অজিত পাজা তো কংগ্রেসে ছিলেন। অজিত পাজা কংগ্রেস করতে, আবার নটি বিনোদিনীকে সেই সময় আরএসএস এর পূর্বসূরি কি করেছিল সেটাও জানেন। ছাড়ুন, আমাদের কথা হচ্ছে এত ধর্মের পাঠ পড়াবার আগে হুমায়ুন কবিরের এগেইনস্টে কি অ্যাকশনটা নিয়েছেন? যে হুমায়ুন কবির বলেছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, কি অ্যাকশন নিয়েছেন? পার্টি থেকে এক্সপেল করেছেন না ওর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আপনাদের দল করেছে বা তৃণমূল করেছে, প্রশাসন করেছে? আমি দর্শকদের কাছে যাব এবং তারপর ওনাদের থেকে ছোট ছোট করে প্রতিক্রিয়াগুলো নেবে। রমা রায় এবং সৌরভ বিশ্বাস দুজন দর্শক রয়েছেন এই মুহূর্তে। রমা রায় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করেছেন, এবং সৌরভ বিশ্বাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে পড়াশোনা। দুজনের বক্তব্য ছোট ছোট করে আমরা শুনবো। রমা। নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আমার প্রশ্ন সৈকত বাবুর কাছে। আমার বক্তব্য এটাই যে শ্রী রামচন্দ্র তো আজকের দেবতা নয়, মানে ওনাকে যে আজই নতুন করে পুজো করা বা বন্দনা করা হচ্ছে এরকমটা নয়। তো আজ যদি আমরা বা ভারতীয়রা ওনার শ্রীরামচন্দ্রের পুজো করতে চাই বা রামনবমী পালন করতে চাই, সেক্ষেত্রে এই আগ্রাসনের কথা বা বাধা দানের যে ব্যাপারটা আসছে, এটা আসবে কেন? সৈকত 30 সেকেন্ড। না, প্রশ্নটা হচ্ছে যে এই রাজ্যে রামনবমীর থেকে আমাদের বাঙালিদের কাছে প্রধান উৎসব দুর্গা উৎসব। উত্তরপ্রদেশের গোবলের এলাকাগুলোতে রামনবমী যেভাবে হিন্দুত্বের রাজনীতিতে হিন্দি বলের উগ্র ধর্মীয় উন্মাদনার মধ্যে পালিত হয়, এই সংস্কৃতি বাংলা দেখতে অভ্যস্ত নয়। এই যে রাজনীতির ন্যারেটিভের মধ্য দিয়ে রামনবমী সেলিব্রেশন, এই যে উগ্রতা, এই যে একটা নির্দিষ্ট ধর্মকে আতঙ্কিত করা, এইটাকে বাংলার পক্ষে ভালো না বাঙালি সংস্কৃতির পক্ষে ভালো? আপত্তির জায়গা আমাদের এখানে। একদম একদম। সৌরভ বিশ্বাস। আমার প্রশ্ন সৈকতগিরিকে। সৈকতগিরিকেই, মানে বামপন্থীদের এই মুহূর্তে তোমাদের প্রশ্নগুলো সবচেয়ে বেশি এদের উপরেই প্রশ্ন থাকবে, এটা আমি জানি। তাদের কথাবার্তা প্রশ্ন করার মতোই সৈকতদাকে আমি বলবো, আপনারা সরকারে থাকাকালীন আনন্দমার্গের সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হলো, তখন আপনারা পাহারা দিতে পারলেন না, আর এখন আপনারা সরকারে নেই, এখন বলছেন আপনারা রাম ভক্তদের পাহারা দেবেন। খুব ভালো। এটা কেমন দ্বিচারিতা হলো? এটা অনেকটা সেই বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো না? বেশ, আমরা রাম ভক্তদের কথা বলি, আমরা এই রাজ্যের সাধারণ নাগরিকদের ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য বাংলার রক্ষা করার কথা বলেছি। দুজন বিজেপি একসঙ্গে বলতে হয়, মানে আস্থা নেই নাকি আর একজন বিজেপির ওপর? যাই হোক, সেটা হচ্ছে আনন্দমার্গের ঘটনার পরবর্তীকালে তার ইতিহাস অনেক রকম রয়েছে। মরিচঝাপি নিয়ে আপনার সঙ্গে অন্য কোনো ডিবেটে কথা বলবো। এক লাইনে যদি আপনাকে বলি, কমিশনের রিপোর্ট এখনো সাদা খাতা রয়েছে। অমিত শাহ 2014 থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বিশেষ করে ওই সময় কারা
ষড়যন্ত্র করেছিল, তারা এখন কোন রাজনৈতিক দল করে এটা দিনের আলোর মতো পরিষ্কার। রাম ভক্তদের রক্ষা করবার জন্য আমাদের রাত জাগা নয়, আমাদের রাত জাগা এই রাজ্যে তৃণমূল, বিজেপি, দিদি, মোদি, শুভেন্দু, অভিষেক এই ধান্দাবাজ চোরগুলো দাঙ্গা লাগিয়ে চুরি, লুট, দুর্নীতিকে ধামাচাপা দিচ্ছে, তার জন্য আমাদের রাজ্য। এবার যে তিনজন এখানে রয়েছেন, একদম বাদিক থেকে ডান দিক থেকে শুরু করছি। পরমাত্মানন্দ মহারাজ, আপনার শেষ বক্তব্য, প্রত্যেককে 30 সেকেন্ড করে সময়, আপনার সময় শুরু। রামনবমী উপলক্ষে শ্রীরামচন্দ্রের জন্মোৎসবে বাঙালির মধ্যে যে জাগরণ এবার আমরা দেখলাম, সে জাগরণ বিশেষ উল্লেখযোগ্য। রাম ভক্তি বাঙালির রক্তে রয়েছে, রামের প্রতি শ্রদ্ধা বাঙালির কৃষ্টিতে, সংস্কৃতিতে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীরামচন্দ্র গৃহাশ্রমের দেবতা। শ্রীরামচন্দ্র গৃহাশ্রমের দেবতা এবং রামায়ণ গৃহাশ্রমের কাব্য। যে গৃহের ভিত্তি ভেঙে দেওয়ার জন্য বাঙালির এত দুর্গতি, সেই গৃহের ভিত্তিতে, সেই পরিবারের ভিত্তিতে, সেই গৃহ রসের ভিত্তিতে যদি আবার আমরা ফিরে আসতে পারি, তাহলে মনে হয় আমাদের রাম চর্চা সার্থক হবে। আপনি বলবেন, 30 সেকেন্ড বলুন। হ্যাঁ, না সেটাই জানতে ইচ্ছে করছে যে একটা তো রাম মন্দির অযোধ্যাতে তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাংলায় শুনলাম একজন মহারাজ, উনিও রাম মন্দির দুজন একজন মহারাজ, আরেক শুভেন্দু অধিকারীও মহারাজ। কবে থেকে? না, শুভেন্দু অধিকারী কি প্রতিষ্ঠা করছেন? শুভেন্দু অধিকারীও তো কাঁথি থেকে। আপনি শুভেন্দু অধিকারী বললেন তো, আমি বললাম, আমি বলছি দুজন মহারাজ। আমি তো জানি একজন মহারাজ আর একজন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যে কিনা, দেখুন আপনি জনপ্রিয় করে দিলেন যে শুভেন্দু অধিকারী তার মানে রাম মন্দিরের প্রতিষ্ঠা করছেন। কংগ্রেসের মুখপাত্র ঘোষণা করেছে, কাঁথি থেকে কোত্থেকে ঘোষণা করেছে। আর মমতা ব্যানার্জি নন্দীগ্রাম রেল স্টেশন করতে পারেননি, রাম মন্দির করবেন। এখানেই আমাদের এই ভোট রাজনীতির ন্যারেটিভের বিরোধিতা। মন্দির মসজিদ নয়, আমরা সেটাই বলছি। তাহলে আমরা বাংলায় বিজেপি এবং সাধু সন্তদের কাছ থেকে কটা রাম মন্দির পেতে চলেছি, এবং সবচেয়ে বড় কথা, সেই রাম মন্দিরগুলো কি সমাজের কোনো কাজে লাগবে নাকি শুধুমাত্র ওই রাজনৈতিক বৃত্তের মধ্যেই? আমি এর উত্তরটা শ্রীমৎ ব্রহ্ম বিদ্যানন্দজির কাছ থেকে নেব। দেখুন, মন্দির যখন হবে আপনারা জানবেন, একটি মন্দির শুধুমাত্র, এখন মন্দির নিয়ে অনেক রকম রাজনীতি করছে, যে মন্দির বোধহয় শুধুমাত্র সন্ন্যাসীদের, মন্দির বোধহয় শুধুমাত্র কখনোই নয়। একটি মন্দির সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের অর্থনৈতিক অবস্থা তার উপর নির্ভর করে, তারা একটা সামাজিক বা তাদের জীবন দর্শনের একটা দিক নির্দেশনা, সেটাও তারা সেখান থেকে পায়। কখনোই না। আর আপনাদের, আচ্ছা আপনাদের এত মসজিদ হচ্ছে, তাতে আপত্তি নেই, মন্দির নিয়ে আপত্তি কেন? ধার্মিক বা সাধুদের মধ্যে আপনি কনিষ্ঠ, আমি বলছি যে কোনো কোনো অভিজ্ঞতা বয়সের সঙ্গে সঙ্গে হয়, এবার কোনো কোনো অভিজ্ঞতা পড়াশোনা করে হয়। বয়সের সঙ্গে সঙ্গে যে অভিজ্ঞতা হয়, সেই পড়াশোনা করেও সেটা হয় না। যারা আছে আমাদের অভিজ্ঞতা বলছে যে ধর্ম নিয়ে যদি রাজনীতি করা হয়, এই দেশটা যে জায়গায় যাবে, কোনো কেন্দ্রীয় সরকার সে পতন আটকাতে পারবে না। সংবিধান স্বীকৃতি দিয়ে প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়া আমাদের। আমি মণিশঙ্কর দাকে শেষ বক্তা হিসেবে রেখেছিলাম, মণিশঙ্কর দা দিয়েই আমি আজকে শুরু শেষ করব। মণিশঙ্কর দা আপনি খুব ভালো কথা বললেন। না, আমি মণিশঙ্কর দাকে জিজ্ঞেস করতে চাই, মণিশঙ্কর দা, একদম মণিশঙ্কর দা, ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, কিন্তু আমি মণিশঙ্কর দা দিয়েই আমার সময় একেবারে শেষ, আমি মণিশঙ্কর দাকে শুধু একটা প্রশ্ন করে আজকে কথা হোক শেষ করতে চাই। মণিশঙ্কর দা, আপনি খুব ভালো বললেন কথাগুলো, কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে দাদা যে সরকারের টাকায়, রাম মন্দির সরকারের টাকায় হয়নি, জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ ধাম যেরকমভাবে হয়েছে ঠিক সেরকমভাবে খুব ভালো উদ্যোগ, আমরা সবাই খুব ভালো আনন্দ পাচ্ছি, কিন্তু সেটা সরকারের টাকায় কি করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত? আচ্ছা, যখন একটা উচিত কি অনুচিত সেটা বলে আমি আজকের কথা শেষ করব। 10টা লোক হবে সেই মামলা, সেই সভা করার জন্য, সেই সভা করার জন্য মামলা করতে যাচ্ছ না, 10 জনের সভার অনুমতি দিয়ে মামলা করতে যাচ্ছ। একদম আমার সময়
আমার সময় একেবারে শেষ। 43,000 আছে আরো। একদম রাজশ্রী, সন্দীপা, সৈকত, মণিশঙ্কর দা, দুই মহারাজ অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শক যারা রয়েছেন তাদেরকেও বলছি অনেক অনেক ধন্যবাদ। কথা হোক, আপাতত এখানেই শেষ করছি। বাকিটা বাংলার মানুষ বলুক। সোমবার থেকে বাংলার মানুষ তারা যেভাবে কাজকর্মগুলো করে তার পাশাপাশি নবজাগরণ হচ্ছে না আগ্রাসন হয়ে গেছে সেটা বাংলায় ঠিক করুক। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।